পুলিশি হামলার প্রতিবাদে একদিন এগিয়ে এনে লাগাতার কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। রাত থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে এখনও সেখানে আছেন আন্দোলনকারীরা। 3 দফা দাবি না মানলে এরপর আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের 20% বাড়ি ভাড়া, প্রতি মাসে 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা আদায়ে এই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। পুলিশের আচরণ অপ্রত্যাশিত উল্লেখ করে আন্দোলনকারীরা জানান, যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হবে ততদিন তাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। মাত্র 500 টাকা এই বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হলো এবং আমাদেরকে যেভাবে অপমান করা হলো সেই অপমানের প্রতিবাদে আমরা আজকে গতকালকে থেকে এখানে অবস্থান করছি এবং আমাদের লাগাতার কর্মসূচি চলতে থাকবে। শুরুতে মাত্র 12,500 টাকা বেতন স্কেলে কীভাবে সম্ভব হয় জাতি বিবেকের কাছে প্রশ্ন রইল এবং তাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা। গ্রামাঞ্চলের কোনো প্রতিষ্ঠানে বেতন দেয় না, সেশন চার্জ দেয় না, এমনকি শিক্ষকদের নিজেদের পকেট থেকেও প্রতিষ্ঠান চালানো লাগে। সেক্ষেত্রে শিক্ষকরা প্রতিষ্ঠান চালাবে না নিজেরা চলবে? বাড়ি ভাড়া 20%, আমাদের এটা ন্যায্য দাবি। সরকার আমাদেরকে 20% বাড়ি ভাড়া দিয়ে দেখ। আমরা আমাদের শিক্ষক নেতাদের আদেশ অনুযায়ী আমরা কর্মবিরতি ত্যাগ করে আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। পুলিশ অযথা আমাদের উপরে আসলে এইভাবে আক্রমণ চালায়, আমরা আসলে মর্মাহত। তারপরেও আমরা পিছপা হব না, আমরা অবশ্যই আন্দোলন চালিয়ে যাব। পুলিশ যেভাবে আমাদের শিক্ষকদের উপর হামলা, নির্যাতন, নিপীড়ন শুরু করছে, এই দেশে এটা কাম্য নয়। শিক্ষকদেরকে রাস্তায় ফেলে পেটাবে, এটা একটা সুষ্ঠু স্বাধীন দেশে এটা হতে পারে না। যেমনটি বলছিলাম, একদিন এগিয়ে আজ থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। এ নিয়ে এই মুহূর্তের খবর জানবো। শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, লাগাতার কর্মবিরতিতে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন আন্দোলনকারীরা? সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপের তথ্য কি জানতে পেরেছেন কিনা? অদিতি, আমরা সকাল থেকে এখানে রয়েছি। আমরা সকালে উঠে যেতে আমরা এখানে এসে যেটা দেখেছি যে আন্দোলনকারী যারা গতকাল রাতে তারা অবস্থান কর্মসূচিতে ছিলেন, তারা ঘুম থেকে উঠছেন, তারা জড়ো হচ্ছেন এবং ধীরে ধীরে কিন্তু এখন বেলা 11টা বাজে, এখন কিন্তু ধীরে ধীরে বিপুল পরিমাণ শিক্ষক এবং কর্মচারী তারা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা বারবার বলছেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে, এই দাবি যদি না মানা হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলনের দিকে যাবে। দাবিগুলোর মধ্যে আমাদের দর্শকরা নিশ্চয়ই জানেন যে দাবিগুলোর মধ্যে রয়েছে 20% বাড়ি ভাড়া, প্রতি মাসে 1500 টাকা করে মেডিকেলের জন্য বা চিকিৎসা খরচ বাবদ 1500 টাকা এবং যারা কর্মচারী রয়েছেন তাদেরকে প্রতিটি উৎসবে 75% উৎসব ভাতা দেওয়ার দাবি তারা করেছে। এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে তারা 1 দফা তথা জাতীয়করণের দাবির দিকে তারা এগোবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই আন্দোলনটি ধীরে ধীরে বড় হচ্ছে। আমরা দেখেছি যে সকালে হয়তো 3-4 শতাধিক মানুষ ছিল, কিন্তু এখন কিন্তু শহীদ মিনারের এই পাশটাতে পুরোটাই কিন্তু প্রচুর পরিমাণ মানুষ জড়ো হয়েছেন এবং এই কিছুক্ষণ আগে বা 5 থেকে 10 মিনিট আগে আশপাশের কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসব কিন্তু এই আন্দোলনে জড়িত হয়েছেন এবং শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণের পরেই কিন্তু এখানে দেখেছি যে আসলে শিক্ষক যারা এখানে অবস্থান করতে রয়েছেন তারা কিন্তু আসলে দেখলাম যে আসলে তারা ব্যাপক উৎসাহ পেয়েছেন এবং তারা আনন্দিত হয়েছেন যে যারা শিক্ষক রয়েছেন তারা কর্মবিরতিতে রয়েছেন 3টি দাবিকে সামনে রেখে। সেই সাথে তাদের শিক্ষার্থীরা যখন জড়ো হয়েছেন তখন তারা আরও বেশি আসলে আমরা দেখছি যে উৎসাহিত হয়েছেন। সেই সাথে বিভিন্ন সামাজিক সংগঠন এবং সামাজিক নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন, তারা এসে একাত্মতা পোষণ করছেন। তারা বলছেন যে দাবিটি তোলা হয়েছে এই দাবিটি যৌক্তিক এবং সরকারের পক্ষ থেকে দাবিটি মেনে নেওয়ার জন্য তারা আসলে আহ্বান জানাচ্ছেন। আমরা এখন পর্যন্ত জানি না তারা আসলে পরবর্তী কী ধরনের পদক্ষেপ নেবে, তারা আসলে এইখানে অবস্থান কর্মসূচি পালন পরে আসলে কী ধরনের পদক্ষেপ নিতে পারে। তবে এখন পর্যন্ত তারা বলছেন যে গতকালকের যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত তারা এখানেই থাকবে। অদিতি, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। ফারাবি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই মুহূর্তের খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী সুফিয়ান ফারাবি। এদিকে মধ্যরাতে তুচ্ছ ঘটনায় রাজধানীর নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
এতে একজন সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। এ নিয়ে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। রাত ১টার দিকে রাজধানীর নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা। এ সময় উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপে পুরো এলাকায় পরিণত হয় রণক্ষেত্রে। ফাটানো হয় একাধিক ককটেল। ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ ছাত্রনেতাদের চেষ্টার পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। যারা এখানে শুরু থেকেই এদের ইন্ধন যোগাইছে এবং শিক্ষার্থীদের উপর হামলা করছে, আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত, আপনাদের কয়েকজন দেখলাম এখানে আহত, যারা আছে এটা আইডেন্টিফাই করে আমরা প্রত্যেকের বিচার আওতায় নেব। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উত্তেজনা প্রশমিত হলেও সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করে দুই পক্ষের শিক্ষার্থীরা। মানে হল থেকে ৩-৪টা ককটেল মারছে, আমি এই জায়গায় উপস্থিত হওয়ার পর থেকে ৩-৪টা ককটেল হল থেকে মারে। যখনই ওইখান থেকে মানে ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে। কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো এটা হয়তো হইতো না, এদিকে হয়তো ওরা ইট পাটকেল মারতে পারতো না। ঢাকা কলেজের অনেকেই যে ওই জায়গাটা হচ্ছে দখলের একটা পায়তারার চিন্তা করছে। এখানে স্পেসিফিকলি আমি কোনো প্রতিষ্ঠানকে দায়ী করছি না, স্পেসিফিকলি কয়েকজন ব্যক্তিকে দায়ী করছে যারা এই অপকর্মটা করছে এবং এই অপকর্মটাকে যোগসাজশ বানিয়ে এসছে তার প্রতিষ্ঠানকে কলুষিত করছে। দুই পক্ষের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এখন অনেকটাই নিয়ন্ত্রণের ভিতরে আছে। এ ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলায় রবিবার প্রথম যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা এই বিচারের যুক্তিতর্কে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার উস্কানি ও পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের হত্যাযজ্ঞ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। উঠে আসে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড, বিচার ব্যবস্থা দলীয়করণে শেখ হাসিনার ভূমিকাও। এছাড়া গুমের মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। আজকের দিনের কার্যক্রম তার কাছ থেকে জানবো। সৈকত, অন্য কোনো মামলার কার্যক্রম আজ আছে কিনা জানাবেন, সেই সাথে শেখ হাসিনার মামলার যুক্তিতর্কের সবশেষ তথ্য কি আছে? অদিতি, আপনাকে শুরুতেই জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং ২ দুটোতেই কিন্তু আজকে দুটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। আজকে ট্রাইব্যুনাল ১-এ দ্বিতীয় দিনের মতো শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী মামলার বিচার কাজ চলছে, সেই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে এবং সেটা হবে বেলা ১২টা নাগাদ আজকে শুরু হবে। অন্যদিন 11:30টার দিকে শুরু হয়, কিন্তু আজকে বেলা ১২টা নাগাদ এই কার্যক্রম শুরু হবে এবং এই মামলার কার্যক্রম গতকালকে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের যে নিজস্ব ফেসবুক পেজ সেখানে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এর বাইরে আজকের বাংলাদেশের রাষ্ট্রীয় যে টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন, সেখানেও এই যুক্তিতর্ক উপস্থাপন হবে। এবং আপনি বলছিলেন যে এই যুক্তিতর্ক উপস্থাপনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের আন্দোলনে ছাত্র জনতাকে দমনে শেখ হাসিনা কীভাবে নির্দেশ দিয়েছেন, ষড়যন্ত্র করেছেন এবং তার যে অভিযোগগুলো সেগুলো যেরকম তুলে ধরেছেন, তার আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার নির্দেশনা কীভাবে বাস্তবায়ন করেছে সেসব বিষয় উঠে এসেছে। এর বাইরে বিগত ১৫ বছরের সরকার আমলে শেখ হাসিনার যে সরকার আমলের যেই দুঃশাসনের চিত্র তারা এই ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। তারা বলেছেন যে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন এবং বিডিআর হত্যাকাণ্ড যেই ঘটনাটি হয়েছিল ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি, বলেছেন যে চিফ প্রসিকিউটর দাবি করেছেন যে এই সেনা কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়েই কিন্তু সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছিল এমন একটা দাবিও তুলেছেন। এবং গতকালকের একদম যুক্তিতর্ক উপস্থাপনের শেষ সময়ে কিন্তু শেখ রেহানা এবং সালমান এফ রহমান যিনি অন্য মামলায় গ্রেপ্তার আছেন তাদেরও একটা অডিও বার্তা শোনানো হয়। তো আজকে আবার দ্বিতীয় দিনের মতো সেই যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং আসামি পক্ষের যে আইনজীবী রয়েছেন, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন,
তিনিও মামলা কার্যক্রমে উপস্থিত থাকেন। যেহেতু এটা গুরুত্বপূর্ণ মামলা, এর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মামলা জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ হয়েছিলেন আবু সাইদ রংপুরে, সেই আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য কার্যক্রম কিন্তু ট্রাইব্যুনাল 2-এ চলমান রয়েছে, সেটারও আজকে দিন নির্ধারণ ছিল এবং সেই মামলার যে আসামিগুলো গ্রেপ্তার হয়েছেন তাদেরকেও নিয়ে আসা হয়েছিল। কিন্তু যেহেতু ট্রাইব্যুনাল 1-এ যুক্তি উপস্থাপন হয়, এর জন্য আজকে এই ট্রাইব্যুনাল 2-এ সেই মামলার কার্যক্রম হবে না, এমনটা আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে জেনেছি। তবে আমাদের প্রায় আরও ঘণ্টাখানিক দেরি করতে হবে বা অপেক্ষা করতে হবে ট্রাইব্যুনাল 1-এর এই বিচার কার্যক্রম শুরু হওয়ার জন্য, এবং পরবর্তী সংবাদে আমরা বাকি তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত অদিতি আমার কাছে এই হচ্ছে ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত, আপনি আছেন আদালত প্রাঙ্গণে, নিশ্চয়ই সবশেষ খবরগুলো আমরা জানবো। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ। তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে এক বৈঠকে এই আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশে সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন আইএফএড প্রেসিডেন্ট। আগের দিন আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি প্রস্তাব দেন এই তহবিল কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। এই সময় গভীর সমুদ্র মৎস্য আহরণ, আম কাঁঠাল রপ্তানি, জলবায়ু সহনশীল কৃষি ও দুগ্ধ শিল্পে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। রোববার ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। এবারের ইভেন্ট চলবে আগামী 17 অক্টোবর পর্যন্ত। আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের বার্ষিক সভা। স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ সদর দপ্তরে হবে আনুষ্ঠানিক উদ্বোধন। সভায় আইএমএফের ঋণের মধ্যে আরও $200 কোটি ছাড়ের বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। বিশ্ব অর্থনীতির অবস্থা পর্যালোচনা, বাণিজ্যে স্থিতিশীলতা, আর্থিক খাতের সুশাসন নিশ্চিত সহ নানা দিক নিয়ে আলোচনা ও উত্তরণের পথ খুঁজতে সভায় যোগ দিচ্ছেন দেশের বিভিন্ন প্রতিনিধিরা। এবার মার্কিন ট্যারিফ, জীবনযাত্রায় অতিরিক্ত ব্যয়, বেশি ট্যারিফ যুক্ত হওয়া দেশগুলোর টালমাটাল বাণিজ্য পরিস্থিতি সহ আর্থিক খাতের স্থিতিশীলতায় নানা দিক নিয়ে চুলচেরা পর্যালোচনায় যুক্ত হবেন স্কলার, অর্থনীতিবিদ ও খাত বিশ্লেষকরা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ 12 সদস্যের দল ওয়াশিংটনে পৌঁছেছেন। এদিকে বার্ষিক সভার আগে এক লিখিত বক্তব্যে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, এশিয়ার মধ্যে আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা বাড়ানো গেলে দীর্ঘমেয়াদে জিডিপি 1.8% পর্যন্ত বাড়তে পারে। বাংলাদেশের তৈরি পোশাক খাতে উন্নতিতে অভিভূত সৌদি আরবের উদ্যোক্তারা। পণ্য নয়, বাংলাদেশ থেকে কারখানা নিতে চাচ্ছেন তারা। তাদের লক্ষ্য পুরো মধ্যপ্রাচ্যে তৈরি পোশাকের ব্যবসা সম্প্রসারণ। বিজনেস সামিটের অংশ হিসেবে কারখানা পরিদর্শন করে 71-এর কাছে এমন ভাবনার কথা জানান সৌদি ব্যবসায়ীরা। রুহুল আমিনের রিপোর্ট। নানা চ্যালেঞ্জ ও সমালোচনা সত্ত্বেও বিশ্ববাজারে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন তৈরি পোশাক খাত। 1.5 শতাধিক কারখানা পেয়েছে পরিবেশ বান্ধব সনদ। বহুলাংশে বদলেছে কর্মপরিবেশ, শ্রমিকের জীবনমান উন্নয়নেও উদ্যোগ বাড়াচ্ছেন কারখানা মালিকরা। গত শুক্রবার নরসিংদীতে এমনই কিছু কারখানা পরিদর্শন করেন ব্যবসা সম্মেলনে অংশ নেয়া সৌদি প্রতিনিধি দলের অন্যতম সদস্য ডক্টর খালিদ আল হারবি। ঘুরে দেখেন আমানত শাহ গ্রুপের বিভিন্ন কারখানার বর্জ্য পরিশোধন ব্যবস্থা, ইটিপি এবং সুতা থেকে কাপড় উৎপাদনের নানা ধাপ। কাজের পরিবেশ, প্রক্রিয়া, কাপড়ের মানে সন্তুষ্ট তিনি। পুরো উপসাগরীয় এলাকায় ব্যবসা বাড়াতে প্রস্তাব দেন সৌদিতে কারখানা স্থাপনের। আমি কিছু কারখানা দেখলাম, পণ্য আমদানি করতে চাই না, এই কারখানাটাই নিতে চাই, কারণ এখানে অসাধারণ কাজ হচ্ছে। বাংলাদেশ মূলত ইউরোপ, আমেরিকা রপ্তানি করে। আমাদের চেম্বার গালফ এরিয়ায় রপ্তানি বাড়াতে গুরুত্ব দেবে, কারণ সেখানে খুব ভালো সম্ভাবনা আছে। সৌদি ব্যবসায়ীদের এমন চিন্তা ভাবনায় অনুপ্রাণিত উদ্যোক্তারা। তাদের মতে মধ্যপ্রাচ্য হতে পারে বাংলাদেশের জন্য বিকল্প বাজার। তবে ওই এলাকার মানুষের পোশাকের ধরন বিবেচনায় দরকার হতে পারে নতুন বিনিয়োগ। উনি চাচ্ছেন যে বাংলাদেশ থেকে এক্সপোর্ট না, বাংলাদেশের এই ধরনের সেটআপ যাতে সৌদি আরবে হয়। তো আমি বলবো যে এটা আসলে খুব বড় একটা অপরচুনিটি। আমরা হয়তোবা নলেজ এক্সচেঞ্জ বা নলেজ শেয়ার বা এই ধরনের একটা কালচার ডেভেলপ করতে পারি। অ্যাজ এ বাংলাদেশি আমরা যদি বাইরে ইনভেস্ট করতে যাই, এখানে আসলে অনেকগুলা
ডিফিকাল্ট প্রসিডিওর আছে, এগুলোর জন্য অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্টকে আরেকটু সচেতন হতে হবে। সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্স ডেফিনেটলি একটা দায়িত্ব পালন করবে। সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে যারা উদ্যোক্তা, যারা রপ্তানিকারক ওদেরকে, এবং সাথে সাথে সরকারকে। কারণ সরকারের প্রতিষ্ঠানগুলো যদি সহায়তা না করে, যদি সাহায্য না করে, গার্ডিয়ান হিসেবে পাশে না থাকে, তাহলে কিন্তু রপ্তানিকারকরা এটাতে পারবে না। বছরে প্রায় $8 বিলিয়ন তৈরি পোশাক আমদানি করে সৌদি আরব একাই। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোরও পোশাকের চাহিদা পূরণ হয় আমদানির মাধ্যমে। ব্যবসায়ীরা বলছেন এ বাজার ধরতে সরকারি বেসরকারি খাতের যৌথ ও নিবিড় পদক্ষেপ দরকার। রুহুল আমিন, ৭১, ঢাকা। অপার সম্ভাবনার দুয়ার বলা হয় সুনীল অর্থনীতিকে। নিজেদের সমুদ্র অঞ্চলের 4 ভাগের 1 ভাগও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। বিশেষজ্ঞরা মনে করেন আন্তর্জাতিক অংশীদার ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশে সমুদ্র কেন্দ্রিক বিশাল অর্থনীতির দুয়ার খুলে যেতে পারে। বঙ্গোপসাগরের অপার সম্ভাবনার প্রথম পর্ব তুলে ধরছেন সুফিয়ান ফারাবী। বাংলাদেশের সমুদ্র সীমানা 1,18,000 বর্গ কিলোমিটার, আয়তনের দিক থেকে যা স্থলভাগের 80%। বিশাল এই সমুদ্র অঞ্চল বাংলাদেশের অর্থনীতির জন্য বিপুল সম্ভাবনার। সমুদ্রভিত্তিক অর্থনীতির মূল উৎসগুলো হল মৎস্য ও খনিজ সম্পদ আহরণ, বিদ্যুৎ উৎপাদন এবং জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং। এর একটিতেও কাঙ্ক্ষিত অবস্থানে নেই বাংলাদেশ। নিজেদের সমুদ্র সীমানা ব্যবহার করে ইন্দোনেশিয়া আয় করেছে প্রায় $8 বিলিয়ন। সুনীল অর্থনীতিতে থাইল্যান্ডের উপার্জন $4 বিলিয়ন। অন্যদিকে একই ধরনের সামুদ্রিক অবস্থানে থাকলেও বাংলাদেশের উপার্জন মাত্র $400 মিলিয়ন, তাও আবার চিংড়ি ও ইলিশ রপ্তানির উপর নির্ভর করে। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তারিকুল ইসলাম মনে করেন এ খাতে এখনই গুরুত্ব দিতে হবে। একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ দরকার, যে টু হোয়াট এক্সটেন্ট আমরা এটাকে অ্যাচিভেবল করতে পারি, যেটা আমাদের ইকোনমি গ্লোবালি কন্ট্রিবিউট করতে পারে। যেমন একটা প্রজেকশন আছে বাই 2030 যে ইকোনমি গ্লোবালি আপনার কন্ট্রিবিউট করবে প্রায় $3 ট্রিলিয়ন ডলার। দ্যাটস এ গ্রেট। সেখানে আমাদের একটা কন্ট্রিবিউশন এসেনশিয়ালি ইম্পর্টেন্ট। এটা সরকারি পৃষ্ঠপোষকতা, আন্তর্জাতিক সহযোগিতা ও বেসরকারি খাতের মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগানোর তাগিদ দেন তিনি। যে বাংলাদেশ ডেন্সলি পপুলেটেড, ওভার পপুলেটেড, সো কোস্টাল লাইনে আমাদের যে ন্যাচারাল রিসোর্সগুলো আছে ওশানের ভিতরে, সেগুলো এক্সপ্লোর করা হচ্ছে সময়ের দাবি। আমরা গ্লোবাল সাউথে আমরা টেকনিক্যালি ইজ নট ক্যাপাবল এনাফ টু ডু এভরিথিং। সেই জন্য উই নিড পার্টনারশিপ উইথ লাইক মাইন্ডেড কান্ট্রিজ। ফর এক্সাম্পল, আমি শুনেছি যে আমাদের দেশে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপিয়ানের বেশ কয়েকটা টেকনিক্যাল টিম কাজ করছে। দ্যাটস গুড। দিস ইজ হাউ উই ক্যান মেক শিওর 100% ইউটিলাইজেশন অফ আওয়ার ওশান রিসোর্সেস। থাইল্যান্ডে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রদূত আব্দুল হাই মনে করেন নৌবাহিনীর সঙ্গে সমুদ্র বিশেষজ্ঞ ব্যক্তিদের কাজে লাগানো যেতে পারে। অর্থাৎ মেরিন রিসোর্সের ধারণাটি একজন সামরিক জ্ঞানে প্রশিক্ষিত যিনি নেভাল কমান্ডার তার থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তাকে সহায়তা করার জন্য তার জাহাজে একজন মেরিন বায়োলজিস্ট রাখা হয়েছে, যিনি ওই মেরিন রিসোর্স সম্পর্কে জানতেন। আবার একই সঙ্গে তারা এই ধরনের রিসার্চ ভ্যাসেল, কারণ ভ্যাসেলটি চালানো প্রয়োজন, কিন্তু ভ্যাসেল চালানোর পরে কী ধরনের পানির স্যাম্পল নেওয়া হবে, কোন স্তর থেকে নেওয়া হবে, সেটি জানবে ওই মেরিন বায়োলজিস্ট। সামরিক ও অসামরিক বিশেষজ্ঞদের মাধ্যমে গঠিত বিশেষ ইউনিট ভালো ফলাফল দিতে পারবে বলেও মনে করেন তিনি। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা। ধরুন টুলেটের বিজ্ঞাপন দেখে আপনার বাসা দেখতে এসেছেন 3 নারী। বাসা দেখে পছন্দ করলেন, তারা চলে যাওয়ার পর খেয়াল করলেন জাদুর মতো ঘর থেকে উধাও মূল্যবান ফোনগুলো। তখন কি করবেন? সাম্প্রতিক সময়ে মা ও 2 মেয়ের সংঘবদ্ধ চক্র কয়েকটি বাসায় এমন পন্থায় চুরি করেছে। পারিবারিক সেই 3 চোরের গল্প জানাচ্ছেন নিবিড় সাহা। আমার হাতের ঠিক বাম পাশে ধানমন্ডি মডেল থানা ভবনের ঠিক উল্টা পাশেই এই 6 নম্বর রোডের 24 নম্বর বাসা, যে বাসায় গেল 6 সেপ্টেম্বর ঘটে একটি অভিনব কায়দায় চুরির ঘটনা, যে চুরির ঘটনায় যুক্ত ছিলেন 3 নারী। এই বাসা ভাড়া নিতে প্রবেশ করেন 2 তরুণী ও একজন মধ্যবয়সী নারী। মুখে মাস্ক পরা, তাই সন্দেহ করার কোনো কারণই নেই তাদের। ফ্ল্যাট দেখে কিছুক্ষণ পর বের হয়ে যান তারা। এরপরই ফ্ল্যাটের বাসিন্দারা বুঝতে পারেন খোয়া গেছে
3টি দামি মোবাইল ফোন। বগিটা বইলা গেছে যে এটা যে আমরা আমার বাবাকে নিয়ে আসি, আইসা পরে আমরা কনফার্ম করবো, এরকম একটা কথা বইলে আসছে পরে গেছে। মোটামুটি ভালো একটু নিয়ে আসছি, গেটআপ নিয়ে আসছি। আমরা বুঝতে পারিনি যারা এদের ক্রাইম করবে। এরকম মানুষ দেখি তো আর চিনা জানা যে আসল কে ভালো কে খারাপ। এর 2 দিন পর একই ঘটনা লেক সার্কাসের 43 নম্বর বাসায় একটি ফ্ল্যাট ভাড়া নিতে যান মধ্যবয়সী এক নারী ও এক তরুণী। 5 মিনিটের মধ্যেই সেই বাসার বাসিন্দা আইরিন সুলতানা বুঝতে পারেন খোয়া গেছে একটি মোবাইল ফোন। আমি পিছিয়ে লগে এই পর্যন্ত গেট পর্যন্ত আইছি যে খালে দূরে কথা বলুন যে কি পছন্দ না, আর সময় নেই। কাছাকাছি এলাকায় এমন দুটি ঘটনা ঘটার পর নড়ে চড়ে বসে পুলিশ, তবে মুখে মাস্ক থাকায় কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি। এর মধ্যে 25 সেপ্টেম্বর সবুজবাগ এলাকায় আর একটি বাসায় ঘটে একই ধরনের চুরির ঘটনা, তবে বের হওয়ার আগেই 2 তরুণীকে ধরে ফেলে স্থানীয়রা। সিসিটিভি ফুটেজ দেখে ধানমন্ডি থানা পুলিশ বুঝতে পারে সবুজবাগের দুজনেই ছিলেন ধানমন্ডির চুরিকাণ্ডে। পরে আটক দুজনের দেয়া তথ্যে গ্রেফতার হয় মধ্যবয়সী আরেক নারী জেসমিন। তিনি গ্রেফতার তৃষা আক্তার ও ঈশা আক্তারের মা। এদিকে ছোট মেয়ে তৃষার পরনের পোশাক দেখে কলাবাগানের ঘটনায় তারাই জড়িত বলে নিশ্চিত হয় পুলিশ। তারা বলছেন মা ও 2 মেয়ের সংঘবদ্ধ এই চোরচক্র রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখে ফ্ল্যাট ঘুরে দেখার নামে চুরি করে পালিয়ে যায়। কোথাও যদি টুলেট দেখে, সেই টুলেট দেখার পরে হয়তো তারা একটু রেকি করে সেখানে বাসার সিকিউরিটি সিস্টেম কীরকম, বাসা দেখানোর সময় অসতর্ক হয়, সেই সুযোগে তারা মোবাইল ফোন বা ভ্যালুয়েবল কোনো কিছু যদি থাকে তাহলে তারা সেটা নিয়ে আসে চুরি করে। তাদের আসলে ন্যাশনাল আইডি কার্ড আমরা পেয়েছি, কিন্তু তাদের ন্যাশনাল আইডি কার্ডে যে ঠিকানা দেয়া আছে আমাদের কাছে সেটা সঠিক মনে হচ্ছে না। ভাড়ার জন্য ফ্ল্যাট দেখানোর সময় বাসিন্দাদের আরও সতর্ক থাকার পরামর্শ পুলিশের এই কর্মকর্তার। আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি সবসময় এইসব বিষয়ে একটু চোখ কান খোলা রেখে সবসময় আমরা যদি আমাদের চলাফেরাটা থাকে তাহলে হয়তো অনেকটাই বিপদ এড়ানো সম্ভব। জেসমিন, তৃষা ও ঈশার এই পারিবারিক চোরচক্র আর কোন কোন এলাকায় এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। নিবিড় সাহা, ৭১, ঢাকা। 2018 সালে পল্টন থানার একটি মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের। এ নিয়ে আরো খবর জানবো, সহকর্মী নিবিড় সাহা আছেন সেখানে, যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, তারা কি আদালতে হাজির হয়েছেন ইতিমধ্যেই? এই মামলা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ঠিক মিনিট 5 আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস তারা ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে ঢুকেছেন এবং তাদের যে এজলাসে রায়টি হওয়ার কথা সেটি সেই আদালতে তারা প্রবেশ করেছেন এবং এই কিছুক্ষণ পর হয়তোবা কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই যে আদালতে সেটিতে আসলে যে পরবর্তী কার্যক্রম সেটি শুরু হবে। এবং জানিয়ে রাখি যে মামলাটি দায়ের করা হয়েছিল সেটি 2018 সালের 14 নভেম্বর তারিখের মামলা এবং সেখানে যেমনটি উল্লেখ করা হয়েছে যে মির্জা আব্বাস পাশাপাশি আফরোজা আব্বাস সহ মোট মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস সহ মোট 157 জনকে আসামি করা হয়েছে এবং যেমনটি বলা হয়েছে এই মামলায় যারা আসামিরা রয়েছেন 1 থেকে 6 নম্বর আসামি তারা এই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় নেতাদের প্রত্যক্ষ মদদের নির্দেশে ও অর্থায়নে জাতীয় সংসদ নির্বাচন বানচাল, দেশে অস্থিতিশীল পরিস্থিতি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এমনটি কিন্তু আসলে বলা হয়েছে মামলাটির এজাহারে। এবং সেখানে বলা হয়েছে সেদিন পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে সেখানে আগুন দেয়া হয়, পাশাপাশি পুলিশের ওপর আক্রমণ করা হয় এবং সবকিছু মিলিয়ে কিন্তু আসলে পুলিশ যে মামলাটি দাঁড় করিয়েছে নাশকতা এবং
নাশকতা এবং পুলিশের গাড়ি পোড়ানোর মামলা, এবং এই মামলাটিতে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই মামলাটির যে আদেশ সেটি আসলে আমরা হাতে পাবো এবং এরপর হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো। তবে এই যে মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের আদালতে হাজির হওয়া এই উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আদালতে চলে এসেছে এবং তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন নাগাদ যে সেই আদেশটি হবে এবং তারা যে আদেশ সেটি আসলে শুনবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। নিবিড়, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আমরা আরো আপডেট জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, মহানগর দায়রা জজ আদালত থেকে সহকর্মী নিবিড় সাহা যুক্ত ছিলেন এতক্ষণ। হবিগঞ্জের পাহাড়ি ছড়া আর চা বাগান থেকে অবাধে লুট হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ সিলিকা। ড্রেজার মেশিন সহ নানাভাবে দিনরাত চলছে এই সিলিকা বালু উত্তোলন। এতে প্রকৃতি বিপন্ন হবার পাশাপাশি হুমকিতে পড়েছে ছড়ার আশেপাশের বসতি। অভিযোগ উঠেছে রাজনৈতিক ছত্রছায়ায় একাধিক প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠছে। প্রশাসনের নিয়মিত অভিযানেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না লুটপাট। শাকিল চৌধুরীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাহাড়ি ছড়া থেকে তোলা হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ সিলিকা বালু। ক্যামেরা দেখেই কোদাল বেলচা ফেলে দৌড়ে পালাচ্ছেন তারা। এই দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজীর গিলানি ছড়ার। এভাবেই প্রতিদিন চলছে সিলিকা লুট। এর চেয়েও ভয়াবহ অবস্থা উপজেলার পানছড়ি এলাকার। বছরের পর বছর ড্রেজার মেশিন বসিয়ে মাটির গভীর থেকে সিলিকা বালু লুটপাটের কারণে সরু ছড়া এখন বিশাল খাদ। হুমকির মুখে চা বাগান পল্লী সহ আশেপাশের প্রকৃতি। এলাকাবাসীর অভিযোগ, এদের বিরুদ্ধে মুখ খুললেই নির্যাতন আর হয়রানি শুরু হয়। ওই নিচে বালু তুলে আর এদিকে আপনার গুলা আইসা ভাইয়া নিতে আছে। এই সমস্যায় আমাদের এদিকে খালি দিকে বালু তুলি দিকে ভাঙ্গে। আমরা বাড়িঘর তো যাইতে আছে, সব আস্তে আস্তে সব যাইব আমরা বাড়িঘর। আমরা গরিব মানুষ, কোথা থেকে আমরা ওনাদের বিচার নালিশ করবো? এলাকাবাসী প্রতিবাদ করলে রাস্তা ছিটে হাইয়া করে মরবো। কারো কিছু করার নাই। 12টার সময় কেউ কি জনগণকে এখানে পাহারা দিত না ভাই, মানুষের জানের মায়া আছে। এদিকে অভিযুক্তরা একে অন্যের ওপর দায় চাপালেও প্রকাশ করে না সিন্ডিকেট নিয়ন্ত্রকদের নাম। আগে কোয়ারি আনছিলাম, 2-3 বছর কোয়ারি চালাইছি, তুলছি। কত আমি ভালো তুলে মামলা আমার উঠে পড়ে, একটা পরে একটা মামলা পড়ে। মামলা মনে 5-6টা পড়ছে, আমি তো ভালো তুলি না, মানুষে ভালো তুলতেছে। ওই মাহফুজ, এবারে এই যে বসুরের ভাই, বসুরের ভাই, এরা যে অভিযান আরম্ভে দিয়েছে তোমার 5 জন ধরে নিয়েছে না। আমি আমি কইতাম না, জানি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিয়মিত অভিযান চালিয়েও লুটপাট পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বর্তমান যে অবস্থায় আছে, আমরা বিকল্পভাবে চিন্তা করছি এখানে আমাদের পরিবেশ অধিদপ্তর, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সহ সকল ডিপার্টমেন্ট যদি আমরা সমন্বিতভাবে কাজ করে এটির একটি সুষ্ঠু সমাধান বা ইজারার আওতায় যদি যাওয়া যায়, অথবা যদি ইজারার আওতায় যাওয়া না যায়, তাহলে সেটিকে সরকারিভাবে ব্যবস্থাপনা করলে হয়তো এই সিলিকা বালির সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব। জেলা প্রশাসনের তথ্য মতে পুরো জেলায় তালিকাভুক্ত 23টি সিলিকা বালু মহলের একটিও চলতি বছর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোকে ইজারা দেয়নি। এরপরেও চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের পাহাড়ি ছড়া ও চা বাগান এলাকায় চলছে অবাধে বালু লুটপাট। শাকিলা শম্পা, ৭১। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় ময়মনসিংহ নেত্রকোনা অঞ্চল থেকে ঢাকাগামী সব বাস চলাচল শুরু হয়েছে। সোমবার সকালে নেত্রকোনা থেকে ঢাকা সহ দূরপাল্লার সব রুটে বাস ছেড়ে যায়। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। বাস শ্রমিকরা জানান, নেত্রকোনা থেকে প্রতি 20 মিনিট পর পর ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যাচ্ছে। এতে বেড়েছে যাত্রীদের চাপ। এর আগে শুক্রবার ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডে ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণের কাছে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন এনসিপির হালুয়াঘাট উপজেলা প্রধান সমন্বয়কারী আবু রায়হান। এর জেরে রাত থেকেই এনসিপির নেতারা বাস কাউন্টারের সামনে অবস্থান নেন। পরে অরুণ বিশ্বাসকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এর প্রতিবাদে শনিবার দুপুরে ময়মনসিংহ ঢাকা সড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় বিক্ষোভ শুরু করেন পরিবহন শ্রমিকরা। সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও সমাধান না আসায় ধর্মঘটের ডাক দেয় ময়মনসিংহ পরিবহন মালিক শ্রমিকরা। যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে সন্ধ্যায় জেলা প্রশাসনের মধ্যস্থতায় ধর্মঘটের প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা। আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ বছরের প্রতিপাদ্য
সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করে দুর্যোগ। কিন্তু পটুয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলার রাঙাবালিতে নেই কোনো রাডার স্টেশন, যে কারণে ঘূর্ণিঝড় কিংবা ঝড় বৃষ্টি সহ প্রাকৃতিক যে কোনো দুর্যোগের আগাম সতর্কতা পেতে এখানকার মানুষকে নির্ভর করতে হয় কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তরের সতর্কতার উপর, যে সতর্কবার্তা অনেক সময় প্রকৃত অবস্থার সঙ্গে মেলে না। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। উপকূলের শেষ প্রান্তে পটুয়াখালীর রাঙাবালি উপজেলা। চারদিকে নদী ও সাগর ঘেরা এই জনপদ দুর্যোগ প্রবণ। প্রতিনিয়ত ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ উপজেলার প্রায় 2 লক্ষ মানুষের। কিন্তু এখানে নেই কোনো রাডার স্টেশন, নেই আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, যে কারণে হঠাৎ আবহাওয়া পরিবর্তন হলে এখানকার মানুষ তাৎক্ষণিক সতর্কবার্তা পান না। 25 থেকে 30 হাজার জেলে যে মাছ ধরতে গভীর সমুদ্রে যে মাছ ধরতে যায়, তারা আসলে এই যে আবহাওয়ার পূর্ব আভাস বা সংকেত আসলে পায় না এই রাডার না থাকার কারণে। রাঙ্গাবালিতে যদি একটা রাডার স্টেশন হয় তাহলে আমরা জেলে করে অনেকভাবে সতর্ক করতে পারি। তো রাঙ্গাবালির জন্য যদি একটা রাডার স্টেশন থাকে তাহলে আগাম দুর্যোগের যে সতর্কতাটা সেটা আগাম পাবে। নিকটতম রাডার স্টেশন রয়েছে কলাপাড়ায়, প্রায় 40 কিলোমিটার দূরে, কিন্তু তাও এখন অকার্যকর। এতে আবহাওয়ার তথ্য ঠিকঠাক মতো ধরা পড়ে না। রাঙ্গাবালি এমন একটি উপকূলীয় এলাকা, যে এলাকাটি প্রাকৃতিক জলোচ্ছ্বাস বলেন বা ঝড়ঝঞ্ঝা যাই বলেন, এখানে কিন্তু ক্ষতির মাত্রাটা অনেক বেশি হয়। রাডার স্টেশন থাকলে যেটা হয় যে এখানকার লোকজন আগে থেকেই জানতে পারে কখন ঘূর্ণিঝড়টা হবে। যদি সঙ্গে পাই এরকম যে আবহাওয়া খারাপ, বৃষ্টি নামবে, তাহলে পাহাড়ালি তুলে উড়ে যেতাম, কাঁচাডালি থাকে। বিশেষজ্ঞদের মতে রাডার স্টেশন থাকলে প্রায় 400 কিলোমিটার এলাকা জুড়ে ঘূর্ণিঝড়ের দিক ও গতি চিহ্নিত করা যায়। এতে সময় মতো সতর্কবার্তা দিয়ে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যায়। যদি এই রাঙাবালি উপজেলাতে রাডার স্টেশনটা হয়ে যায়, তাহলে আমরা তাৎক্ষণিক এই আবহাওয়া বার্তাটা মানুষের মাঝে অতি দ্রুত পৌঁছে দিতে পারে, নিখুঁতভাবে যেমন সংবাদ পেতে পারে এবং তাদের জীবনের নিরাপত্তাটা নিশ্চিত হতে পারে। প্রশাসনের কর্মকর্তারাও বলছেন এখানে একটি রাডার স্টেশন বসানো খুবই দরকার। এই এলাকায় একটি রাডার স্টেশন হলে মানুষ আগাম সতর্ক বার্তা পাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। আমি ইতিমধ্যে এই বিষয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি এবং আগামীতেও যাতে খুব তাড়াতাড়ি এখানে একটা রাডার স্টেশন স্থাপন করা যায়, সেজন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এখনো দুর্যোগের তথ্য প্রাপ্তির দিক দিয়ে পিছিয়ে আছে এই জনপদের মানুষ। দুর্যোগ আসে, দুর্যোগ যায়, কিন্তু উপকূলবাসীর ক্ষত থেকেই যায়। দুর্যোগ প্রশমনের প্রকৃত সাফল্য তখনই মিলবে যখন উপকূলবাসীও পাবে আধুনিক আবহাওয়া প্রযুক্তির সুরক্ষা বলয়। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী। চাকসু নির্বাচনের আর বাকি মাত্র 2 দিন। শেষ মুহূর্তের প্রচারে সরগরম পুরো ক্যাম্পাস। প্রার্থীরা ছুটছেন হল থেকে কটেজ, কটেজ থেকে ডিপার্টমেন্ট আর শিক্ষার্থীদের কাছে। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যস্ত প্রশাসন ও কমিশন। সাংবাদিকদের তারা জানিয়েছেন সবার আগে সার্বিক নিরাপত্তা রক্ষার ব্যাপারে গুরুত্ব দেয়া হচ্ছে। এ বিষয়ে জানবো বিস্তারিত। সহকর্মী মাহফুজ শুভ্র আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। শুভ্র, শেষ দিনে চাকসু নির্বাচনের প্রচার কেমন চলছে? নির্বাচন নিয়ে প্রশাসনের প্রস্তুতি কেমন? কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। অদিতি, যেমনটি বলছেন, আজকে কিন্তু চাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিন। আনুষ্ঠানিকভাবে আজকের রাত 12টার পর থেকে কিন্তু কোনো ধরনের প্রচার কার্যক্রম চালাতে পারবে না এবং সেটি কিন্তু স্পষ্টত আচরণবিধির লঙ্ঘন হবে যদি কেউ এর পরবর্তীতেও প্রচার কার্যক্রম চালায়। আজকে আমরা সকাল থেকে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের মাঝে তাদের প্রচার কার্যক্রম চালাচ্ছেন এবং তারা তাদের ইশতেহারগুলো এবং তারা আসলে শিক্ষার্থীদের জন্য কি ধরনের কাজ করতে চায় সেই বিষয়ে কিন্তু শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরাও তাদের আসলে দাবি দাওয়াগুলো প্রার্থীদের কাছে বলছেন এবং তারাও চান যে আসলে যোগ্য প্রার্থী যারা আসলে শিক্ষার্থীদের জন্য আগেও কাজ করেছে এবং পরবর্তীতেও যেন কাজ করে এবং দীর্ঘ 36 বছর পরে যেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, সেই অধিকার আদায়ের প্ল্যাটফর্ম যেন আসলেই যেন শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা প্রার্থীদের কাছে পৌঁছানো তাদের দাবিগুলো জানাচ্ছেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু চাকসু নির্বাচনকে নিয়ে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং গতকালকে
কালকে আমরা দেখেছি যে সাংবাদিকদের সাথে কিন্তু তারা একটি মতবিনিময় সভা করে এবং তারা প্রেস ব্রিফিং করে তাদের প্রস্তুতি নিয়ে, এবং সেখানে তারা জানিয়েছে যে তাদের যেই ব্যালট ক্রয় সহ অন্যান্য যাবতীয় যত ধরনের প্রস্তুতি রয়েছে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এবং তারা আসলে নির্বাচনের জন্য 5টি ফ্যাকাল্টির ভবনগুলোকে 15টি কেন্দ্রে ভাগ করে তারা কিন্তু আসলে ভোট গ্রহণ করবেন, এবং ভোট গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতার দিকে তারা কিন্তু খুবই গুরুত্ব দিয়েছেন, এবং তারা আসলে এখানে যে ভোটের যেই ব্যালট বক্স হবে সেটি কিন্তু স্বচ্ছ ব্যালট বক্স হবে, এবং সার্বক্ষণিকভাবে সেই গোপন যে বুথগুলো আছে সেই বুথগুলো আসলে নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার আওতায় নিয়ন্ত্রণে থাকবে। তো নিরাপত্তা নিয়ে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একই মধ্যে আসলে তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা আমাদেরকে জানিয়েছে। অদিতি। শুভ্র, ধন্যবাদ। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই খবরাখবর রাখতে থাকবেন। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত ছিলেন এতক্ষণ। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।